Okay, dear students, Assalamu alaikum to everyone. Good evening. I am also well. Uh, I hope all of you are fit and fine physically and mentally by the grace of Almighty. And I am also well. Now I am going to start my class. So be attentive and enjoy the class. সবাই কি আমার কথা কি শুনতে পারতেছেন? ইয়েস স্যার। ইয়েস স্যার। থ্যাংক ইউ। স্ক্রিন কি পাচ্ছি। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, দেখেন তো। জি স্যার। আচ্ছা, আমরা গত ক্লাসে ঠিক এই জায়গাটাতে ছিলাম, পার্টস অফ স্পিচ করেছিলাম এবং কিভাবে একটু কথা বলতে হয়, প্রেজেন্টেশন দেওয়াটাও একটু দেখেছিলাম। গত ক্লাসের এই শিট গুলো দিয়েছিলাম, এই যে প্রেজেন্টেশন এন্ড পার্টস অফ স্পিচ। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্টস অফ স্পিচের প্রথমে রয়েছে নাউন। নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য অথবা কোনো কিছুর নাম। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, মনে রাখতে হবে। নাউন, আমরা কিন্তু নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব প্রত্যেকটার চেহারা চেহারা কেমন এইটা কিন্তু আমরা দেখেছিলাম। কার কি অবস্থান মানে অল্প অল্প করে দেখেছিলাম। এখন আমরা প্রত্যেকটা একটু ডিটেইলসে দেখব। আমরা নাউন কত প্রকার, কি কি, এটার পুরোপুরি একটু দেখব। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকে নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। এইগুলো আমাদের কথা বলতে গেলে স্পোকেন ইংলিশে কি কাজে লাগবে? এইগুলা লাগবে হচ্ছে এই জন্য এই জায়গাটা দেখবো আমরা। এই যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, এই কোনটার পরে কোন ভার্ব বসাতে হয় এই জায়গাটা আমরা দেখবো। আমরা মূলত বেশি ফোকাস করব হচ্ছে ভার্বের উপরে। আমরা এত যাবত ইংরেজি ভাষাটা ভালোভাবে ভালোভাবে শিখতে পারিনি, এটার কারণ হচ্ছে আমরা ভার্ব আইডেন্টিফাই করতে পারি না। ভার্বের ব্যবহারটা কিন্তু শিখতে হবে। কথা বলতে গেলে আমার বেশি কিছু প্রয়োজন হয় না। কথা বলতে গেলে আমার নির্দিষ্ট কয়েকটি বিষয় একটু জানলেই কিন্তু আমরা কথা বলতে পারবো। সেই জায়গাগুলো কি কি আমরা একটু দেখব। আমরা কথা বলবো কিভাবে? তো দেখেন, এই যে নাউনের যে বিষয়টা, নাউন কাকে বলে, কত প্রকার, কি কি। নাউন রিফার্স টু এনি কাইন্ড অফ নেম, অর্থাৎ এটা যে কোনো জিনিসের নামকে রিফার করে, উল্লেখ করে। কোনো কিছুর নামকে উল্লেখ করলেই সেটা নাউন হয়ে যাবে। মিনস হোয়াট এভার উই আর সিইং অ্যান্ড ওয়াচিং অ্যারাউন্ড আস ইজ নাউন। আমাদের চারিপাশে আমরা যা দেখছি সব কিন্তুই নাউন। নাউন্স আর ইউজ টু নেমস পার্সন, থিংস, অ্যানিমালস, ইভেন্ট, প্লেস, আইডিয়া, ইটিসি। অর্থাৎ কোনো ব্যক্তির নাম, কোনো জিনিসের নাম, কোনো জীবজন্তুর নাম, ইভেন্টের নাম, প্লেসের নাম, আইডিয়ার নাম, সবকিছুই কিন্তু নাউন। করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, এই বাক্যে নাউন কে? করিম। এই বাক্যে নাউন হচ্ছে করিম। আবার স্কুলও কিন্তু এখানে নাউন হয়। তারপর আমরা একটু দেখব যে প্রত্যেকটা জায়গায় নাউনটা কিভাবে কাজ করে। কুয়েত ইজ আ মুসলিম সিটি, এখানে কুয়েত একটি দেশের নাম, এই জন্য একটা নাউন হয়েছে। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। আমি এতক্ষণ ধরে যা বুঝলাম বললাম আপনারা সবাই বুঝে ফেলেছেন যে কোনো কিছুর নামকেই কিন্তু নাউন বলে। তো এই নাউনস আর ক্লাসিফাইড ইনটু 5 টাইপস। নাউনকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। তো কি কি এটা দেখতে পাচ্ছি যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা সবাই নিশ্চয়ই বাংলাগুলো একটু জানি। প্রপার নাউন হচ্ছে নামবাচক বিশেষ্য, কোনো কিছুর নাম, জগতে কোনো কিছুর নামকেই প্রপার নাউন বলা হয়। তার মানে কি, প্রপার নাউনের সংখ্যাটা, কোয়ান্টিটিটা কিন্তু অনেক বেশি। কমন নাউন এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন শব্দের অর্থ হচ্ছে গুণবাচক বিশেষ্য। প্রপার নাউন অর্থাৎ নামবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। সারা জীবন মনে রাখবেন, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু বা নির্দিষ্ট স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। A proper noun refers to a specific names of persons, things, place, etc. and always start with a capital letter. এটা মনে রাখতে হবে, এই প্রপার নাউন সারা জীবন একটা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়, বড় হাতের অক্ষর দ্বারা। এখানে যদি কারো ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে থাকে তো দেখবেন ওই বাচ্চাদের বইগুলা, বিশেষ করে ঢাকার সেন্ট জোসেফ স্কুল, করোনেশন স্কুল বা আরো ভালো ভালো যে নাম করা স্কুলগুলো, ইংলিশ মিডিয়ামের স্কুল রয়েছে, ওখানে কিন্তু সব এই ইংলিশের সংজ্ঞাগুলা থাকে। আমি একসময় খুলনা সিটিতে ইংলিশ মিডিয়ামের স্কুলে পড়াতাম। তো এখানে কিন্তু দেখেছি বাচ্চাদের ইংরেজি বইতে বা একমাত্র বাংলা বইতে শুধু
একটু বাংলাটা থাকে, আর সব কিন্তু এই সংজ্ঞাটা থাকে। দেখেন এইটাও কিন্তু আপনাদের হেল্প হবে, এটা আমি এখানে তুলে ধরেছি। প্রপার নাউন রিফার্স, একটা প্রপার নাউন উল্লেখ করে টু এ স্পেসিফিক নেম, কোন নির্দিষ্ট নাম, অফ পারসনস ব্যক্তির, থিংস, প্লেস, এবং অলওয়েজ স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার। এটা সবসময় ক্যাপিটাল লেটারের হয়। যেমন দেখেন, আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়র, আমি শেক্সপিয়রের স্টোরি পছন্দ করি। উই প্ল্যান্ড টু ভিজিট সিলেট, সিলেটের এস বড় হাতের ক্যাপিটাল লেটার হয়েছে, শেক্সপিয়রের এস বড় হাতের হয়েছে। হ্যাভ ইউ ইভার সিন দা তাজমহল, তুমি কি কখনো তাজমহল দেখেছো? আচ্ছা, এই বাক্যটা কেউ আমাকে একটু বলবেন যে এটা কিভাবে হলো বা কেন? অর্থাৎ আমি আরেকটু ক্লিয়ার করি, এখানে হ্যাভ ইউ ইভার সিন, হ্যাভ হলো কেন আর সিন হলো কেন? এটা কোন ধরনের বাক্য, কোন টেন্স? বা এখানে সিন কেন হলো আর হ্যাভ কেন হলো? এনিওয়ান ক্যান সে? স্যার এটা পাস্ট 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 টেন্স নাকি পাস্ট ইনডেফিনিট, কোনটা বলতে হবে একটা? পারফেক্ট, কোন পারফেক্ট, পাস্ট পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট না ফিউচার পারফেক্ট? স্যার প্রেজেন্ট দুই রকম, পারফেক্ট। আমি দুই রকম, দুই তিন রকম সাউন্ড পাচ্ছি। কেউ আমরা বলছি পাস্ট পারফেক্ট, কেউ আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট। দেখেন এই যে জায়গাগুলা, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এই যে কথাগুলো, গিয়েছো, থেকেছো, খেয়েছো, এগুলোর ব্যবহার আমাদেরকে শিখতে হবে। এগুলো না শিখলে আমরা যদি স্কিপ করে চলে যাই, আমাদের সমস্যা থেকে যাবে কিন্তু। কাজ, হুম হুম। তো এখানে সবাইকে কিন্তু ক্লাসে, হ্যাঁ সবাই কিন্তু আমরা এই বিষয়টা খুব ভালোভাবে একটু দেখবো। কি দেখবো? সেই জায়গাটা হচ্ছে জাস্ট এই যা, হ্যাভ ইউ ইভার সিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? আচ্ছা, এইটা আমি প্রথমে বলি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য। তো তো এই বাক্যটাকে আমি যদি ঠিক এভাবে বলি, যে তুমি কক্সবাজার গিয়েছো, অর্থাৎ এই বাক্যটা তুমি কি কক্সবাজার গিয়েছো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। তো এটাকে আমি একটু অ্যাফার্মেটিভ করে নেই প্রথমে, কি দাঁড়ায়? তুমি কক্সবাজার গিয়েছো, ইউ হ্যাভ গন টু কক্সবাজার, বা দেখেছো, তুমি কক্সবাজার দেখেছো, এখানে সিন দেওয়া, এটা দিয়েই করি, তাজমহল দেখেছো। তো যদি আমি বলি যে গিয়েছো, এটা দিয়েই করি, তুমি কক্সবাজার গিয়েছো, ইউ হ্যাভ গন টু কক্সবাজার। কিন্তু এটাকে যদি বলি তুমি কি কক্সবাজার গিয়েছো, তখন কি হবে? হ্যাভ ইউ, ওই ইভার মানে হচ্ছে কখনো, এখানে দেখেন ইভার একটা নতুন শব্দ ব্যবহার করেছি, অর্থাৎ হ্যাভ ইউ ইভার গন টু কক্সবাজার। আর এখানে তুমি তাজমহল দেখেছো, এটা ইন্টারোগেটিভে আছে, এটাকে আগে অ্যাফার্মেটিভ করে নেন। যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে যদি আপনাকে এই ধরনের কোনো বাক্য দেওয়া হয়, ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ বা নেগেটিভ, ওইটা আপনি না পারতে যদি পারেন, মানে না পারেন, তখন ওইটাকে আগে অ্যাফার্মেটিভ করতে হবে। কি বললাম? আপনি যদি কখনো কোনো বাক্যকে ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ না করতে পারেন, তাহলে আপনাকে আগে ওই বাক্যটা অ্যাফার্মেটিভে সাজাতে হবে, তারপরে আপনি নেগেটিভ করবেন, ইন্টারোগেটিভ করবেন, যাই করবেন অনেক সহজ হবে। তো দেখেন, হ্যাভ ইউ ইভার সিন দা তাজমহল, তুমি কি তাজমহল দেখেছো? তুমি কি তাজমহল দেখেছো? এই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ করলে এমন হয়, ইউ হ্যাভ ইভার সিন দা তাজমহল, তুমি কখন, এখানে ইভার কথাটা বাদ দিতে হয়, তুমি তাজমহল দেখিয়ে আছো, ইউ হ্যাভ সিন দা তাজমহল। আর তুমি কি কখনো তাজমহল দেখিয়েছো, তখন আমরা জানি কোনো বাক্যকে ইন্টারোগেটিভ করতে গেলে যদি ওই বাক্যের অ্যাসার্টিভ এর বেলায় কোনো অক্সিলারি ভার্ব থাকে, সেইটাকে শুধু প্রথমে আনতে হয়। যেমন ইউ হ্যাভ সিন দা তাজমহল, ইউ হ্যাভ সিন, এই বাক্যে অক্সিলারি ভার্ব কোনটি? হ্যাভ। তো এই ইন্টারোগেটিভ করতে গেলে দেখেন এই হ্যাভ প্রথমে নিয়ে এসেছি, হ্যাভ ইউ ইভার সিন দা তাজমহল, এই সিন এসেছে কেন? সি ভার্ব থেকে, সি, স, সিন, এটার ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে সি, এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিন। এই জন্য হ্যাভ ইউ ইভার, ইভার মানে হচ্ছে কখনো। হ্যাভ ইউ ইভার সিন দা তাজমহল, হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এখানে বিন কোথা থেকে আসলো? বি থেকে এসেছে, বি ভার্ব থেকে। বি ভার্বের, এটার ক্লাস পাবেন। বি ভার্বের তিনটা ফর্ম কি বলতে পারেন? বি হচ্ছে মেইন ফর্ম, এর প্রেজেন্ট ফর্ম আসে হচ্ছে অ্যাম ইজ আর, এর পাস্ট ফর্ম আসে অজয়ের, আর এর পাস্ট পার্টিসিপলে কি আসে জানেন? বিন, বি ডাবল ই এন। বি ভার্বের একটা ক্লাস নিব অনেক বড়, বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব একদিনে করব। তো এখানে আমরা নাউন শিখতেছি আজকে, দেখেন একটা লাইন বোঝাতে কতক্ষণ লেগে যায়, দেখেছেন? ইংলিশের মূল প্যারাটা কিন্তু এখানে। এই বিষয়গুলো যদি কখনো কেউ ক্লিয়ার না করে দেয়, এটা আমিও কিন্তু একসময় বুঝতাম না। তো দেখলাম যে এগুলো না বুঝলে, আমি যদি স্কিপ করে চলে যাই, আমি তো কাউকে বুঝাতে পারবো না।
তো এই বিষয়গুলো কিন্তু আমরা শিখে নেব। অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভের একটা বাক্য। এখানে সিন বসেছে সি ভার্বের ভি3 ফর্ম, এবং যে বাক্যে হ্যাজ হ্যাভ হ্যাড থাকে সেখানে আমরা জানি ভি3 বসে। তো এটা হচ্ছে হ্যাভ ইউ ইভার সিন দা তাজমহল? তুমি কি কখনো তাজমহল দেখেছো? তো আমার আজকের আলোচ্য বিষয় ছিল কি, এই যে নাউন। তো এখানে তাজমহলের টি কিন্তু বড় হাতের হয়েছে, ক্যাপিটাল লেটার হবে। প্রপার নাউনের শুরুর লেটার অলওয়েজ ক্যাপিটাল লেটার বা বড় হাতের হয়, দেখেছেন? নোট করে দিয়েছি কি, প্রপার নাউনের শুরুর লেটার অলওয়েজ ক্যাপিটাল লেটার হয়। এটা যারা রিটেন ইংলিশে খুবই দুর্বল তাদের জন্য কিন্তু এই নাউনের এই জায়গাগুলোকে মনে রাখতে হবে। অনেকেই দেখবেন আপনাদের বাসার ছেলে মেয়েরা লিখতে গেলে অনেক সময় কিন্তু, বিশেষ করে যারা নতুন লেখা শেখে, 3-4 এর বাচ্চা বা 4-5 এর বাচ্চারা কিন্তু এই ভুলগুলা করে, ক্যাপিটাল লেটারে বড় হাতের জায়গায় ছোট হাতের দিয়ে রেখে দেয়। মোর এক্সাম্পল, বাংলাদেশ, ইন্ডিয়া, রাজশাহী, ঢাকা, গীতাঞ্জলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, সানডে, ফ্রাইডে, এগুলা কিন্তু সব ওই বড় হাতের অক্ষর হয়। এবং এগুলো সব হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের অর্থ হচ্ছে নামবাচক বিশেষ্য। তারপর আমরা দেখবো কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। এই নামের ভিতরেই কিন্তু নামই নিহিত রয়েছে, অর্থাৎ নামের ভিতরে, সংজ্ঞার ভিতরে কিন্তু সঙ্গী থাকে। অর্থাৎ কমন নাউন, জাতিবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা একই জাতীয় যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সেই জাতীয় সকলকে একসাথে বুঝায়, অর্থাৎ ওই জাতি ধরেই বুঝাবে, তখন তাকে কমন নাউন বলে। কেমন? আ কমন নাউন রিফার্স টু স্পেসিফিক জেনেরিক নেমস অফ পার্সনস, প্লেস, থিংস, এটসেট্রা। ইট ইজ দা অপোজিট অফ প্রপার নাউন। অপোজিট অফ প্রপার নাউন। এটা প্রপার নাউনের ঠিক অপোজিট। কেননা প্রপার নাউনে যে কোনো একজন, বলছে শেক্সপিয়র, উনি কিন্তু একজন ড্রামাটিস্ট। তো এই শেক্সপিয়র না বলে আমি যদি বলি আহ কবি, কবি বললে কিন্তু পৃথিবীর সব কবিকে বুঝাবে। আমি যদি বলি, এই জায়গাটা একটু দেখি আমরা খুব ভালোভাবে, অ্যালেক্স ইজ আ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট দ্বারা সকল ছাত্র ছাত্রীদেরকে বোঝানো হয়েছে। অ্যালেক্স কিন্তু এখানে প্রপার নাউন, কিন্তু দেখেন ব্লক লেটারে লিখেছি আমি স্টুডেন্ট, এটা কিন্তু কমন নাউন, অর্থাৎ জাতিবাচক। স্টুডেন্ট বললে ছাত্র ছাত্রী জাতি, অর্থাৎ পৃথিবীর সকল ছাত্র ছাত্রীকে বোঝাচ্ছে। ডগস ক্যান বি ভেরি কিউট, অর্থাৎ ডগ দ্বারা সকল জাতীয় কুকুরকে বোঝানো হয়েছে। ছোটবেলায় কুকুর ছানাগুলো দেখবেন খুব নাদুস নুদুস থাকে, তাই বলেছি ডগস ক্যান বি ভেরি কিউট, অর্থাৎ কুকুরগুলা খুব কিউট হতে পারে। এখানে ডগ বলতে আমার বা আপনার বাসার নির্দিষ্ট কোনো ডগ, টম বা বুলেট বা অন্য কোনো কিছু, কারো কোনো কুকুরের নাম কিন্তু বোঝায়নি। কুকুর বললে পৃথিবীর সকল কুকুরকে একসঙ্গে বোঝানো হচ্ছে। অর্থাৎ এমন কিছু শব্দ উচ্চারণ করব যে শব্দ দ্বারা পৃথিবীর ওই জাতীয় সকলকে বুঝাবে। আমি যদি বলি ফাদার বা বাবা, বাবা বললে আপনার বাবা, আমার বাবা, করিমের বাবা, রহিমের বাবা, সবার বাবাকে বুঝাবে। কিন্তু এখানে যদি বলি মিস্টার করিম ইজ এ ফাদার, করিম একজন বাবা, তো এখানে করিম কিন্তু প্রপার নাউন হয়ে গেল। আর এখানে কমন নাউন কি হবে? ফাদার হচ্ছে কমন নাউন। তাই বলেছি যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সকলকে একসঙ্গে বুঝায় তাকে কমন নাউন বলে। স্টুডেন্ট, বুক, ডগ, ফ্লাওয়ার ইত্যাদি। A common noun refers to a specific generic names of persons, place, things ইত্যাদি। It is the opposite of proper noun. এটা কিন্তু প্রপার নাউনের ঠিক বিপরীত। অ্যালেক্স ইজ আ স্টুডেন্ট, অ্যালেক্স দ্বারা সকল ছাত্র ছাত্রীদেরকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো ছাত্র ছাত্রীদেরকে আলাদা করে কিন্তু বোঝানো হয়নি। এখানে আপনাদের সুবিধার্থে একটা চার্টও তৈরি করে দিয়েছি, ডিফারেন্স বিটুইন কমন নাউন এন্ড প্রপার নাউন। সবাই কি চার্টটা দেখতে পারতেছেন? সবার আমাদের এখানে অনেকেই কর্মব্যস্ত থাকেন, আপনারা বড় বড় কর্পোরেট জব করেন আমি জানি। এই পড়াগুলো কিন্তু আসলে পড়ে ফেলা খুবই কঠিন। আমার ক্লাসের সময়টা যদি আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে করেন, দেখবেন পরবর্তীতে না পড়লেও কিন্তু চলবে। আমার কথাগুলো আপনাদের কর্ণে যদি খুব ভালোভাবে পৌঁছায়, এখান থেকেও কিন্তু অনেক কথা মনে থাকে। আমরা অনেকেই এখানে আছি খুব শ্রুতিধর, একবার শুনলেই কিন্তু মনে থাকে। তো আমি যেভাবে ভেঙে ভেঙে বুঝাই দেই কষ্ট করে, আপনারাও খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখবেন, দেখবেন এই জায়গাটা ক্লিয়ার করতে পারছেন। এবং এই যে যেভাবে দেখবেন ডুবুরিরা কি করে, সমুদ্রের তলদেশে কিন্তু মুক্তা থাকে, অনেক রকমের মূল্যবান সম্পদ থাকে, এগুলো ডুব দিয়ে কি করে আমাদের সামনে তুলে এনে আমাদেরকে ব্যবহার উপযোগী করে দেয়, দেয় না? এখানেও কিন্তু বিভিন্ন বই পুস্তক পড়ে যেখানে যা কিছু সহজে পাই আপনাদের জন্য তুলে এনে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো দেখেন এই যে ডিফারেন্সটা, আমরা প্রায় স্টুডেন্টরা কিন্তু এটা খুব তালগোল পাকিয়ে ফেলি। কোন জায়গায়? কমন নাউন আর প্রপার নাউন। দেখেন
কমন নাউন লিখেছি কি, ম্যান। অর্থাৎ মনে রাখবেন এই কমন নাউন মানে কি, আমরা ছোটবেলায় গসাগু লসাগু করার সময় গসাগুতে দেখবেন কমন নেওয়া যেত, কমন। তো এখানে কমন নাউন মানে হচ্ছে এখান থেকে কমন নাউনের কোন শব্দের থেকে কমন নেওয়া যায়। কেমন, ম্যান। ম্যান কিন্তু কমন নাউন, কোনো ব্যক্তির নাম আমি উল্লেখ করিনি, কিন্তু এইখান থেকে একটা কমন নিয়ে চলে গেলাম, রানা, রবিন, রীতা, রনি। এখানে ইচ্ছা খুশি মতো ডান পাশে দেখেন আপনি কমন নিতে পারেন। অর্থাৎ ম্যান বললে কিন্তু পৃথিবীর সব ম্যানকে বোঝাচ্ছে, ওইখান থেকে দুইজন ম্যানকে আমি কমন নিয়ে গেছি, রানা অ্যান্ড রবিন। পোয়েট বললে পৃথিবীর সকল পোয়েটকে বোঝায়, ওখান থেকে এটা কমন নাউন হয়ে গেল পোয়েট। এখান থেকে প্রপার নাউন করে ফেললাম রবীন্দ্রনাথ, নজরুল ইত্যাদি। ওশান বললে পৃথিবীতে যত ওশান আছে সব একসাথে কমন নাউন রূপে বুঝালো, কিন্তু প্রপার নাউন রূপে যখন বললাম তখন প্যাসিফিক ওশান, দা আটলান্টিক ওশান, এটা তখন প্রপার নাউন হয়ে গেল। বুঝতে পেরেছেন, কমন নাউন বললে তখন একসঙ্গে সবাইকে বুঝাবে ওই জাতীয়, আর যখন প্রপার নাউন করব তখন ওইখান থেকে একটি বা দুইটা আমি কমন নিয়ে আলাদা করে ফেললাম। জি স্যার। যেখানে না বুঝবেন আমাকে কোশ্চেন করবেন, আমি বোঝানোর চেষ্টা করব। রুমা, কথা বলবেন একটু, সবাই কথা বলবেন, এখানে সবাই আমরা ভর্তি হয়েছে। তারপর তাজওয়ার জিশান, প্লিজ লেট মি নো দ্যাট, হাউ আর ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এই আইডিটা আমার মোটে মনে থাকছে না, এই যে ইয়াসিন শেখ আর তাজওয়ার জিশান দুইজন, আপনারা কে কি বলেন তো নামটা একটু। তাজওয়ার জিশান, এই আইডিতে আপনি কে, মাকসুদা বেগম? না না, তাজুল ইসলাম, আমি ফাতেমা মঞ্জুরি। ও ফাতেমা মঞ্জুরি, থ্যাংক ইউ। মানে আপনার ছেলের আইডি বা হাজব্যান্ড ইসের আইডি তো বোঝা যায় না এটা একটু, আচ্ছা ঠিক আছে, ছেলের আইডি, থ্যাংক ইউ, সমস্যা নাই। আচ্ছা, মাঝে মাঝে সবাই একটু রেসপন্ড করবেন, আমি বুঝতে পারবো যে আমরা সবাই ক্লাসে খুব এনজয় করতেছি। আমরা আনন্দের সঙ্গে পড়বো, দেখবেন আমি বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, আমি বিভিন্ন গল্প বিভিন্ন কথা দিয়ে একটা লেসনকে কিভাবে সহজ করা যায়, এটা কিন্তু আমি অনেক ট্রেনিং নিয়েছি আমার স্টুডেন্ট লাইফে। যখন আমি ইউনিভার্সিটিতে পড়ার আগে সাইফুর কোচিং এ ভর্তি হয়েছিলাম, ঢাকা ভার্সিটির একজন টিচার ছিলেন এম সাইফুর রহমান, বাজারে ওনার অনেক বই পাওয়া যায় দেখবেন, ইউটিউবে ভিডিও রয়েছে, স্যারেরও ক্লাস করেছি আমি অনেক। তো আসলে পড়াটাকে আনন্দের সঙ্গে যদি নেওয়া যায়, ওই পড়াটা দীর্ঘদিন আমাদের কিন্তু ভালো লাগে। দেখবেন বিল গেটস এর একটি কথা রয়েছে, যদি আপনি যদি 5 মিনিটের জন্য আনন্দ চান গান শুনুন, একদিনের জন্য আনন্দ চান ভ্রমণে বেরিয়ে পড়ুন, আপনি 1 মাসের জন্য আনন্দ পান, যদি আনন্দ খুঁজতে চান দূরে দূর বিদেশে ভ্রমণে যান। সর্বশেষ এইভাবে বলে টলে একটি কথা বলেছে যে আপনি যদি সারা জীবনের জন্য আনন্দ চান, তাহলে আপনি যে কাজটি করছেন ওই কাজকে ভালোবাসুন। তো এখানে আমি পড়াচ্ছি, আমার অনেকগুলো ব্যাচ থাকে সারা দিনে, তো আমার এই পড়ানোটা এটা পেশা, এই পেশাটাকে আমি নেশা হিসেবে নিয়েছি, এবং এটাকে কিন্তু আমি আনন্দের সঙ্গে কিভাবে স্টুডেন্টরা গ্রহণ করতে পারে সেটা গবেষণা করে করে বের করার চেষ্টা করি। তো দেখেন এখানে আমরা সুন্দর একটা ছক এঁকে দেখিয়েছি যে ডিফারেন্স বিটুইন কমন নাউন এন্ড প্রপার নাউন, আমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছি। এখন দেখব কমন নাউন কোন সেন্টেন্সে একা বসে না, কি বললাম, এই কমন নাউন কোন সেন্টেন্সে একা বসে না, হয় সে ডিটারমাইনার অথবা আর্টিকেল নিয়ে বসবে, না হয় কমন নাউন প্লুরাল হবে। কি বললাম, এই কমন নাউনের সঙ্গে ডিটারমাইনার অথবা আর্টিকেল বসবে, অথবা কমন নাউন প্লুরাল হবে। কেমন দেখেন, মানে কি স্যার, এটা বুঝলাম না। হ্যাঁ এই ডিটারমাইনারের ক্লাসটা আছে এখন, দেখাচ্ছি। খুব কাশি পাচ্ছে আজকে। এখানে কি বলেছি, কমন নাউন হয় আর্টিকেল বা ডিটারমাইনারের সঙ্গে বসে, অথবা কমন নাউন প্লুরাল হয়। আই নো দা বয়, আই নো দা বয়, এখানে কিন্তু বয় হচ্ছে কমন নাউন, এর আগে একটা আর্টিকেল বসেছে দা, এর আগে একটা আর্টিকেল বসেছে কি, দা। এখানে বয় হচ্ছে কমন নাউন, বলছে কমন নাউন কখনো একা বসে না, আর্টিকেল প্লাস সিঙ্গুলার কমন নাউন। আই লাইক দা টিচার, আমি শিক্ষকদেরকে পছন্দ করি, আমি শিক্ষকদেরকে পছন্দ করি, টিচারের আগে দা বসেছে, এখানে টিচার কিন্তু কমন নাউন, কোনো টিচারের নাম উল্লেখ করে বলিনি, যদি বলতাম তাহলে প্রপার নাউন হয়ে যেত। আই অ্যাপ্রিসিয়েট দ্য এখানে পোয়েট, কি বোঝাচ্ছে আসলে, ইয়েস, কমন নাউন একটা জাতিকে বোঝাচ্ছে, অবশ্যই কমন টিচারের। নাউনের মানেই হচ্ছে জাতি, আর এই জাতিবাচক যে বিশেষ্য এটা কখনো সিঙ্গুলার বা এটা কখনো একা বসে না, হয় এর আগে ডিটারমাইনার আর্টিকেল থাকে, অথবা এটা প্লুরাল হয়ে যায়। আই নো দা বয়েজ, আই নো দা বয়েজ, অথবা আই নো বয়েজ, যদি আপনি দি না দেন তাহলে বয়েজ করতে হবে, আর যদি বয় রাখেন তাহলে এর আগে একটা দি দিতে হবে, আই নো দা বয়। এটা রিটেন ইংলিশে আমরা লেখার সময় যেন এটা একটু স্মরণ থাকে। তবে বা এই বাক্যগুলো কখনো এভাবে লেখা যাবে না, আই নো বয় এটা লেখা যায় না, লিখতে হবে আই নো এ বয়, অথবা আই নো দা বয়। আই লাইক টিচার এটা বলা যাবে না,
বলতে হবে আই লাইক দ্য টিচার, অথবা আই লাইক টিচার্স, এটা প্লুরাল করতে হবে, অথবা এর আগে আমাদেরকে একটা আর্টিকেল ব্যবহার করতে হবে। বসাতে। হুম। এইবার আমরা আসবো কালেকটিভ নাউন। এইটা আমরা প্রত্যেকে পড়েছি, অনেকবার করে পড়েছি। এইটার নাম হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। আমরা অলরেডি কিন্তু সংজ্ঞার ভিতরে অনেক কিছুই পেয়ে যাচ্ছি। সমষ্টিবাচক মানে কি? একসঙ্গে অনেক কিছু থাকবে। সমষ্টিবাচক শব্দের অর্থ হচ্ছে একসঙ্গে অনেক কিছু থাকবে। কালেকটিভ নাউন, কালেক্ট মানেই হচ্ছে সংগ্রহ করা। কথা ছিল অবশ্যই। কমন, কমন নাউন একটু দিতাম। হুম। এই যে কমন। হুম। ওই যে একটু নিচে, একটু নিচে, একটু নিচে। হুম। এই যে ডিটারমাইনার আর্টিকেলটা বুঝলাম, ডিটারমাইনারটা একটু। এইটু নিচে আছে, আমি দেখাচ্ছি। এটা এখন বলতে গেলে আবার ধারাটা কেটে যাবে। ডিটারমাইনার রয়েছে এখানে। আচ্ছা, দেখেন, আমি সবকিছুই দেখাবো, কোনো কিছু স্কিপ হবে না। কালেকটিভ নাউনটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। উম, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর সমষ্টিকে বোঝায়। দেখেন, কমন নাউন আর কালেকটিভ নাউন প্রায় কিন্তু একটু ধরনের, একই ধরনের হয়ে যায়। তো এখানে একটু আলাদা রয়েছে। আলাদাটা কি? কমন নাউনেও কিন্তু এখানে বলেছি এই যে ম্যান, পোয়েট। ম্যান বললে পৃথিবীর সব ম্যান, পোয়েট বললে পৃথিবীর সব পোয়েট। আর এখানে কি বসিয়েছি? এখানে কালেকটিভ নাউন সমষ্টিবাচক, যেমন ক্লাব। দেখেন, এখানে ম্যান বলতে কিন্তু সমগ্র মানুষ জাতিকে বোঝায়, পোয়েট বলতে সমগ্র কবি। এগুলো হচ্ছে কমন নাউনের বৈশিষ্ট্য। কিন্তু কালেকটিভ নাউনটা কেমন? এমন একটা শব্দ বলবো, বললে ওই শব্দের ভিতরে কিন্তু অনেকগুলো, অর্থাৎ 15, 20, 25, 30, 100, 1 লাখ এরকম হতে পারে, কিন্তু পৃথিবীর সব বুঝাবে না। যেমন দেখেন, ক্লাব। ক্লাব কি একজন নিয়ে কখনো ক্লাব গঠিত হয়? হয় না। আর্মি, বাংলাদেশ আর্মিতে 1,44,000 সেনা রয়েছে। এই সবাইকে একত্রে আর্মি বলে ডাকা হয়। ক্লাস, আমরা যখন ক্লাস 6-এ ছিলাম, 64 জন এক ক্লাসে ছিল। অর্থাৎ এখানে সমষ্টি বুঝাবে। একটা শব্দ বললে তার ভিতরে আরো অনেক কিছু ইনক্লুড থাকবে। ফ্যামিলি, একজন মানুষ নিয়ে কখনো ফ্যামিলি হয় না। তো এই শব্দগুলাই হচ্ছে কালেকটিভ নাউন। ইন ইংলিশ গ্রামার, কালেকটিভ নাউন রিফার্স টু আ গ্রুপ অফ থিংস। এই যে গ্রুপ অফ থিংস, পারসনস অর অ্যানিমালস। এক্সাম্পল, আওয়ার ক্লাস টুক আ ট্রিপ টু সুন্দরবনস। আমাদের ক্লাস সুন্দরবন ভ্রমণে গিয়েছিল। এখানে কি একজন গিয়েছিল না ক্লাস সহ গিয়েছিল? ক্লাস সহ। এখানে কিন্তু এটা কমন নাউন না, এটা হচ্ছে কালেকটিভ নাউন। কেননা, কেননা ক্লাসের ভিতরে অনেক লোক থাকে, ক্লাসের ভিতরে অনেক স্টুডেন্ট থাকে। বুঝতে পেরেছেন? বাংলাদেশ আর্মি ইজ ডুইং আ গ্রেট জব ইন ইউএন মিশন। বাংলাদেশ সেনাবাহিনী ইউএন মিশন, অর্থাৎ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অনেক অবদান রাখছে। ইজ ডুইং আ গ্রেট জব, একটা বড় অবদান রাখছে। এখানে জব মানে কিন্তু অবদান। তো এই যে আর্মি, এটা কিন্তু কালেকটিভ নাউন। ইস টিম কন্টেইনস 11 প্লেয়ার্স। প্রত্যেক দলে ধারণ করেছে বা রয়েছে 11 জন প্লেয়ার। এই যে টিম, একজন নিয়ে টিম হয় না, 11 জন প্লেয়ার নিয়ে টিম হয়। অর্থাৎ কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক। এমন কিছু শব্দ বলবো যার ভিতরে অনেক কিছু থাকবে সমষ্টিগতভাবে। এইগুলোকে বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এগুলোকে কি বলা হচ্ছে? সমষ্টিবাচক বিশেষ্য। মোর এক্সাম্পল, ক্যাটেল। ক্যাটেল মানে গবাদি পশুর দল। ক্লাস, অডিয়েন্স, ম্যাস, MASS। এই ম্যাস শব্দের অর্থ জানেন? ম্যাস মানে হচ্ছে জনগণ বা জমায়েত। আরেকটা রয়েছে, আমরা ছেলেরা দেখবেন স্টুডেন্ট লাইফে, মেয়েরা মেসে থাকে, ওই বানানটা হচ্ছে MESS, মনে রাখবেন। MESS। এই মেস শব্দের অর্থ কেউ বলতে পারবেন? আমরা অনেকেই মেসে থেকে এসেছি, অনেকেই এখানে মেসে থেকে স্টুডেন্ট লাইফে পড়াশোনা করেছেন। মেস শব্দের অর্থ কি? প্রত্যেকটা বিষয় জানতে হবে। ইউ হ্যাভ টু নো এ লট অফ ভোকাবুলারি। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, ইউ মাস্ট মেমোরাইজ আ লট অফ ভোকাবুলারি। উইদাউট ভোকাবুলারি ইউ ক্যান নট মেক এ সেন্টেন্স, ইউ ক্যান নট মেক এ নিউ সেন্টেন্স। নতুন নতুন শব্দ করতে গেলে আপনাকে ভোকাবুলারি জানতে হবে। করে ফেলছে মানে ওই ম্যাচ না, মানে নেগেটিভ ওয়ার্ড যেগুলো, সেটা না স্যার। আর ম্যাচ বলতে যেটা বুঝাইছে সেটা তো ম্যাস কমিউনিকেশন আমরা বলি যেটা। হ্যাঁ, 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 দেখেন, আমরা কিন্তু অনেক শব্দ ইংলিশ বলে ফেলি, বাট এটার বাংলা জানি না। হ্যাঁ, আজকে থেকে এগুলো একটু আমরা বাংলা করব। মোবাইলের যত যন্ত্রাংশ, পার্টস পাতি, আমরা বলি না আমার মোবাইলের সেটিংস এ সমস্যা হয়েছে, সব এলোমেলো হয়ে গেছে অপশন গুলাই। সেটিং শব্দের অর্থ কি? আমার মোবাইলে একটা মেসেজ এসেছে, ওকে একটু কল করো তো, আমার মোবাইলের প্রোফাইলটা একটু, প্রোফাইল পিকচার পাল্টিয়ে দেবো। দেখবেন আমরা এর কোনোটারই কিন্তু বাংলা জানি না। এগুলো একটু আমরা জানবো। তো এখানে দেখেন, এই যে প্রথমে MASS, এই ম্যাচটা হচ্ছে এখানে একটা জমায়েত বুঝাচ্ছে। আর পরে যে বড় করে উপরে লিখেছি মেস,
ডিকশনারিতে দেখবেন এই মেস শব্দের অর্থ হচ্ছে জগা খিচুড়ি। ছেলেরা যখন মেসে থাকে, মেয়েরা মেসে থাকে, মনে করেন স্টুডেন্ট লাইফে ছিলেন কিনা জানি না, ওই মেস লাইফটা কিন্তু খুবই এলোমেলো থাকে, বেড গুলো অগোছালো থাকে, তারপরে ওখানে রান্না খাওয়া দাওয়ার বিভিন্ন সমস্যা। অর্থাৎ মেস শব্দের অর্থই হচ্ছে জগা খিচুড়ি, তালগোল পাকানো। এটা হচ্ছে MESS, বলে না যে আমার ছেলে একটা মেসে রেখেছি ওকে পড়ালেখার জন্য, ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, পাশে একটা মেসে রয়েছে। মেস শব্দের অর্থ জগা খিচুড়ি। তো দেখেন এখানে, হয় যে ডেস্কটপ করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক এটা উচ্চারণ হবে মেস, MESS, মেসে থাকি বলি না যে ও মেসে থেকে পড়াশোনা করে। যাই হোক এটা হচ্ছে কালেকটিভ নাউন, হ্যাঁ, সমষ্টিবাচক বিশেষ্য, এটা যতটুকু মনে রাখবেন। ম্যাটেরিয়াল নাউনটা খুবই সহজ, বস্তুবাচক বিশেষ্য, কোনো কিছু বস্তু হলেই তাকে ম্যাটেরিয়াল নাউনের কাতারে দিতে হবে। যেমন যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না, কি বললাম, ওজন আছে কিন্তু গণনা করা যায় না, এমন নাউনকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক ইত্যাদি। মিল্ক কখনো গোনা যায় না, ওজন করতে হয়। গোল্ড কখনো গোনা যায় না, ওজন করতে হয়। অর্থাৎ যার ওজন আছে কিন্তু গণনা করা যায় না, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তাকে কোন নাউন বলে? ম্যাটেরিয়াল নাউন বলে। A material noun is uncountable noun. Its substance or material that we can see and touch but cannot কাউন্ট। এই ম্যাটেরিয়াল নাউনটা আমরা কিন্তু এটা স্পর্শ করতে পারি, এবং এটা আনকাউন্টেবল নাউন হয়, এটা গণনা করা যায় না। কাউন্টেবল, আনকাউন্টেবল এই যেখানে রয়েছে দেখেন। তো এটা হচ্ছে উদাহরণ, যেমন ইউ ক্যান পার্স আ গোল্ড রিং ফর ইউর সিস্টার, উই মে অ্যাটেইন সল্ট ফ্রম দ্য সি, কটন ড্রেস ইজ মাই ফেভারিট। এই যে কটন, সল্ট, গোল্ড, এগুলো একটা একটা করে গোনা যায় না। লবণ কি কখনো গুনিয়ে আমরা কিনি? আমরা প্যাকেটে কেজি দরে কিনি, 1 কেজি, 2 কেজি, হাফ কেজি, এইভাবে। তো এগুলোকে, যা ওজন আছে কিন্তু গণনা করা যায় না, গণনা এগুলোকে করা যায় না, সেটাই ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল নাউন। নাউন, বস্তুবাচক বিশেষ্য। এখান থেকে ভালোভাবে শিখে যাবেন, এটা একটা সম্পদ হিসেবে থাকবে, পরবর্তীতে ফ্যামিলির কাউকে, ছেলে মেয়ে নাতি পুতি এদেরকে শিখাতে পারবেন। তো দেখেন আমরা এখানে আরেকটা দেখবো, অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কেমন হয়? গুণবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। মনে রাখবেন, যে বিষয়গুলো যে বিষয়গুলো আমরা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করি, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস। কোনো মানুষের লাভ, ভালোবাসা কি ছুঁয়ে দেখা যায়? যায় না। বিউটি, সৌন্দর্য, এটা কি ছুঁয়ে দেখা যায়? যায় না। শীতের সময় শীত পড়েছিল, এটা কখনো কিন্তু দেখা যায় না, এটা উপলব্ধি করতে। এখন গরমের সময় গরম পড়তেছে, আমরা এসি চালাচ্ছি, ফ্যান চালাচ্ছি। অর্থাৎ যে জিনিসটা আমরা ধরতে পারি না, শুধুমাত্র আমাদের ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারি, এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দেখেন, মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার্ড। তোমার প্রতি আমার যে ভালোবাসা, এটা পরিমাপ করা যায় না, অপরিমেয়। হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি, হার বিউটি মেক্স মি ক্রেজি। দেখেছেন, তার সৌন্দর্য, কাইন্ডনেস, দয়া, আর আমার ভালোবাসা, এই যে ভালোবাসা, দয়া, মায়া, মমতা, শীত, গ্রীষ্ম, এগুলো কিন্তু কখনো দেখা যায় না, এগুলো হচ্ছে উপলব্ধি করতে হয়, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। এই জন্য এগুলোকে বলা হচ্ছে গুণবাচক বিশেষ্য, দোষ গুণ থাকতে পারে, এগুলোকে ইংলিশে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এখন আমরা দেখব নাউনকে আবার গণনার ভিত্তিতে, নাউনকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল অথবা নন কাউন্টেবল নাউনও বলা হয়। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন গণনার ভিত্তিতে দুই প্রকার, কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন পেন, টেবিল, মোবাইল, ক্যাট, ম্যান, কাউ ইত্যাদি। ফর এক্সাম্পল, এ ক্যাট, টু ক্যাটস, টু কাউস, থ্রি ম্যান ইত্যাদি। আর আনকাউন্টেবল নাউনটা কেমন হয়? যে নাউনকে যে নাউনকে সাধারণত গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যে নাউনকে সাধারণত গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন রাইস, ওয়াটার। রাইস কি আমরা গণনা করে শেষ করতে পারি? এক বস্তা চাউল কিনে নিয়ে আসলাম বাসায়, এটা কখনো শেষ করা যায় না গুনে। ওয়াটার তো গোনাই যায় না। মানুষের মাথার চুল, হেয়ার, সুগার, ইনফরমেশন, অ্যাডভাইস, কারেজ, প্যাশেন্স, এগুলো কখনোই গণনা করা যায় না। তো আজকে আমরা ভালোভাবে শিখে গেলাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে বিশেষ ফ্রেজ ব্যবহার করে আবার কাউন্টেবল করা যায়, এই লাইনটা সবাই একটু মনে রাখবেন।
এই সেন্টেন্সটি কি বলেছি, আনকাউন্টেবল নাউনকে এগুলো তো গণনা করা যায় না, কিন্তু এগুলোকে বিশেষ ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। কেমন? অ্যাডভাইস, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না। এটাকে আমি এর আগে আমি কি দিয়েছি, এ পিস অফ অ্যাডভাইস, এক টুকরো বা একটি অ্যাডভাইস, এটা কিন্তু তখন কাউন্টেবল হয়ে গেল। বুঝতে পেরেছেন? অ্যাডভাইস কিন্তু আনকাউন্টেবল, এটাকে এ পিস অফ অ্যাডভাইস অর্থাৎ একটি উপদেশ, তখন কিন্তু কাউন্টেবল হয়ে গেল। সোপ, হ্যাঁ কাউন্টেবল হয়ে গেল। সোপ, SOAP, সোপ শব্দের অর্থ সাবান, গণনা করা যায় না, এটা ওজন করে কিনতে হয়। তো এখানে কিন্তু এ বার অফ সোপ মানে এক টুকরা সাবান, অর্থাৎ এক প্যাকেটে একটি সাবান থাকে, ওইটা কিন্তু তখন কাউন্টেবল হবে। ফার্নিচার, আপনি যদি একজন আমাকে বলেছে স্যার ফার্নিচার তো গুনা যায়, আমার বাসায় একটি খাট, একটি চেয়ার, একটি টেবিল, নো, এখানে ফার্নিচার বলতেই কিন্তু আসবাবপত্র। ফার্নিচারের বাংলা কি? আসবাবপত্র। এটা মূলত আনকাউন্টেবল নাউন। কিন্তু যখন বলবো এ পিচ অফ ফার্নিচার, কি বলবো, এ পিচ অফ ফার্নিচার, তখন কিন্তু এইটা আবার কাউন্টেবল হয়ে গেল। ব্রেড মানে রুটি, আমরা পাউরুটি খেতে অনেকে ভালোবাসি, গরম পাউরুটি। তো এই এ পিচ অফ ব্রেড, এটা কিন্তু ব্রেড, শুধু ব্রেড হচ্ছে আনকাউন্টেবল নাউন, যখন এ পিচ অফ ব্রেড বলবো, এক টুকরা রুটি, তখন সেটি কাউন্টেবল হয়ে যাবে। সবাই কি বুঝতে? কাউন্টেবল হবে কেন? হ্যাঁ, ব্রেডটা দেখবেন এটা কিন্তু পাউন্ড হিসাবে বেচা বিক্রি করা হয়। যে ইয়ে আছে না, কেক, জন্মদিনের কেক, এটা কিন্তু আমরা যদিও বলি যে আমি একটা কেক নিয়ে এসেছি আমার ছেলের জন্মদিনে, কিন্তু ওটা পাউন্ড হিসেবে বিক্রি করে দোকানদার আপনাকে। না হয়, হ্যাঁ। হ্যাঁ, এই জন্য কিন্তু ওইগুলাকে কাউন্টেবল বলা হয় না, ওগুলো আনকাউন্টেবল বলা হয়। কিন্তু এটা যখন আপনি কাউন্টেবল করতে চাচ্ছেন, তখন এ পিচ অফ কেক, এ পিচ অফ ব্রেড, তখন এইগুলা কিন্তু কাউন্টেবল করা যাবে। অর্থাৎ ফ্রেজ বা নাউন ব্যবহার করে এগুলো কিন্তু কাউন্টেবল করা যাবে। এগুলো জানতে হবে, এটা খুঁটিনাটি ইনস এন্ড আউটস আমরা পড়বো। তারপর দেখেন নিউজ, এ পিচ অফ নিউজ, মেইনলি এইট টাইপ মেইনলি এইট টাইপস অফ নাউন্স আর আনকাউন্টেবল। মনে রাখতে হবে, এটার অনেক একটা ভাগ করে ফেলেছি, এটা 8 ভাগ। কি বললাম? মেইনলি এইট টাইপস অফ নাউন, প্রধানত 8 প্রকার নাউন, প্রধানত 8 প্রকার নাউন আর আনকাউন্টেবল। 8 প্রকার নাউন হচ্ছে আনকাউন্টেবল। কেমন দেখেন, লিকুইড, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, পাউডার অ্যান্ড গ্রেইনস, তারপর ম্যাস নাউন, ন্যাচারাল ফেনোমেনন, স্টেট অফ বিং, ফিলিংস অ্যান্ড গ্যাস। এই যে 8টা বিষয়, এইগুলোই মূলত আনকাউন্টেবল হয়। লিকুইড কেমন, ওয়াটার, মিল্ক, অয়েল, এগুলো কিন্তু লিকুইড বস্তু, এগুলো আনকাউন্টেবল হিসেবে ধরা হয়। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া কেমন, অ্যাডভাইস, মোটিভেশন, ইনফরমেশন, ডিসিশন, এগুলো অ্যাবস্ট্রাক্ট, দেখা যায় না, এগুলো কিন্তু আনকাউন্টেবল হিসেবে ধরা হয়। পাউডার অ্যান্ড গ্রেইনস, রাইস, স্যান্ড, হুইট, এগুলো কিন্তু পাউডার জাতীয়। পাউডার এবং গ্রেইনস, শস্য কণা, রাইস, তারপর হুইট অর্থ গম, এগুলো কিন্তু শস্য দানা, এগুলো আনকাউন্টেবল হিসেবে ধরা হয়। ম্যাস নাউন অর্থাৎ গণহারে বা গণ যেগুলো, ফার্নিচার, হেয়ার, গণ মানে হচ্ছে অনেক, জনগণ কেন বলা হয়, অর্থাৎ অনেককে একসঙ্গে বোঝাতে গণ ব্যবহার করা হয়, বলা হয় না গণবিজ্ঞপ্তি, জনগণ। তো এখানে ম্যাস নাউন, ফার্নিচার, হেয়ার, এগুলো আনকাউন্টেবল নাউন হিসেবে গণনা করা হয়। ন্যাচারাল ফেনোমেনন অর্থাৎ সানশাইন, প্রাকৃতিক যে বিষয়গুলো রয়েছে, স্নো বরফ, রেইন বৃষ্টি, ওয়াটার ওয়াটার ওয়েদার, আবহাওয়া, এগুলো কিন্তু সবই আনকাউন্টেবল নাউন। স্টেজ অফ বিং, নিজ সত্তার অস্তিত্ব, স্লিপ, স্ট্রেস, চাইল্ডহুড, ফিলিংস অর্থাৎ অ্যাঙ্গার, হ্যাপিনেস, গ্যাস, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এয়ার, এগুলা কিন্তু সব আনকাউন্টেবল নাউন হিসাবে ধরা হয়। এরা হচ্ছে 8 প্রকার, এরা হচ্ছে 8 ভাই, মনে রাখতে হবে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের তুলনা, এইটা আপনারা একটু পড়েন, কাউন্টেবল এবং আনকাউন্টেবল তুলনা। এনিওয়ান ক্যান সে? স্যার পড়বো? হ্যাঁ পড়েন। জি স্যার। কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন এর আগে আর্টিকেল বসে, আর্টিকেল প্লাস কাউন্টেবল নাউন, হি হ্যাজ দ্য পেন। কাউন্টেবল নাউন এর আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে, যেমন আই হ্যাভ 5 cows। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। না, আর্টিকেল প্লাস আনকাউন্টেবল নাউন। ইনকারেক্ট, আই ডোন্ট লাইক দ্য সুগার। কারেক্ট, আই লাইক সুগার। আনকাউন্টেবল নাউন এর সংখ্যাবাচক শব্দ বসতে পারে না, যেমন ইনকারেক্ট, ওয়ান নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। টেলিকাস্ট। কারেক্ট, কারেক্ট, নিউজ
has been telecast. টেলিকাস্ট, হ্যাঁ। তারপর দেখেন, Uncountable ভালো পড়েছেন, ধন্যবাদ। এই যে নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আমরা একটু গবেষণা করব, দেখি এখান থেকে আমি টেন্স পারি কিনা, এই বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড কোনটা কোন পার্টস অফ স্পিচ পারি কিনা। নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, এটা কোন টেন্স? অর্থাৎ সংবাদ প্রকাশ বা প্রচার করা হইয়াছে, হ্যাজ বিন। দেখেছেন এই যে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই এখানে হ্যাজ বিন, হ্যাভ বিন, যেমন আই হ্যাভ বিন ইটিং রাইস, হি হ্যাজ বিন ইটিং রাইস, এই হ্যাজ বিন হ্যাভ বিন তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে এখানে। না, রাইট অ্যান্সার প্রায় কাছাকাছি যাচ্ছে, আর একটু চেষ্টা করেন। এইখানে দেখেন এই বাক্যগুলো নিয়ে ভাঙতে হবে, এইগুলো গবেষণা করতে হবে, এইগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে। বলেন, আপনাদের প্রায় হচ্ছে। প্যাসিভে আছে, ইনডেফিনিটের প্যাসিভে আছে, হ্যাঁ। তো দেখেন এই যে নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, আপনি প্রায় সঠিক বলেছেন। অর্থাৎ আমি যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাচ্ছি, এই যে নিউজ, আপনি প্যাসিভ ঠিক আছে, নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, এখানে কোনো সাবজেক্ট কে প্রকাশ করেছে তার নাম নেই। নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, সংবাদ, টেলিকাস্ট মানে হচ্ছে প্রচার করা, প্রচার করা হইয়াছে। তো এই যে হ্যাজ বিন টেলিকাস্ট, আমি জানতে চাচ্ছিলাম এখানে হ্যাজ এর পরে বিন কেন আসলো, এই বিন কোথা থেকে আসলো? এই বিন এসেছে, বলেন। স্যার এটা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ। জীবন শেখ আরেকজন রয়েছে, হ্যাঁ হ্যাঁ। দেখেন অনেক, দেখেন এখানে আমরা সবাই শিখতেছি, হ্যাঁ সবাই শিখবো, এইভাবে ভেঙে ভেঙে অ্যানালাইসিস করবো, মাঝে মাঝে সেন্টেন্স অ্যানালাইসিস এর ক্লাস থাকবে। তো দেখেন আমি একটু বলি, এখানে হ্যাজ বিন হয়েছে এই কারণে, যারা প্রেজেন্ট পারফেক্ট বলেছেন তাদেরটাই ঠিক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। আর নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, সংবাদ প্রকাশ করা হইয়াছে, প্রচার করা হয়েছে, বাংলাটা এমন হবে। তো সংবাদ তো আর নিজে নিজে প্রকাশ হতে পারে না, কেউ না কেউ প্রচার করেছে। এই জন্য কিন্তু এখানে নিউজটাকে প্রথমে কি সাবজেক্টের জায়গায় আমরা জানি কোনো প্রাণী থাকে, তো এখানে একটা বস্তু, অর্থাৎ নিউজ কিন্তু কোনো প্রাণী না। তো যেমন আই ইট রাইস, প্যাসিভ ভয়েস করলে হয়ে যায় রাইস ইজ ইটেন বাই মি। প্যাসিভে ওই অ্যাক্টিভের যেটা সাবজেক্ট, প্যাসিভে ওই সাবজেক্ট জায়গায় অবজেক্ট এসে হাজির হয়। তো এখানে নিউজটা কিন্তু সাবজেক্ট, যদিও এটা অন্য জায়গায় অবজেক্ট থাকে। তো নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, সংবাদ প্রকাশ করা হয়েছে। তো এখানে হ্যাজ এর পরে আমি এটাই বলতে চাচ্ছি যে বিন হলো, বি ভার্বের ভি3 হচ্ছে বিন, এটা মনে রাখবেন সারা জীবন। বি ভার্বের ভি3 ফর্ম হচ্ছে বিন। এই বিনটা আমাদেরকে অনেক রকমের ভোগান্তি দেয়, যন্ত্রণা দেয়। এই বিনের ব্যবহারটা খুব ভালোভাবে বুঝতে হবে। একটু আগে ক্লাসের শুরুতে একটা জায়গা আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, তুমি কি তাজমহল দেখেছো, এই জায়গাটাতে কিন্তু এই বিনের ব্যবহারটা আসে, এবং এটা আমরা খুব ভালোভাবে অনেকে ধরতে পারি না। তো এখানে নিউজ হ্যাজ বিন, সংবাদ প্রকাশ করা হইয়াছে। তো এখানে বি শব্দের অর্থ হচ্ছে হওয়া, আর বি ভার্বের ভি3 হচ্ছে বিন। বি স্বয়ং নিজে একটি ভার্ব, এটা রহস্যময়ী একটা ভার্ব। এই বি ভার্বটা এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, এর পাস্ট ফর্ম ভি2 হচ্ছে অজ ওয়ার, আর পাস্ট পার্টিসিপল বা ভি3 হচ্ছে বিন। নিউজ হ্যাজ বিন, সংবাদ প্রকাশ করা হয়েছে, এই বি মানে হওয়া, আর হয়েছে ইংরেজি হচ্ছে বিন। আমরা অনেকেই জানি না যে হ্যাজ বিন, এখানে আমরা মনে করি, অনেকে বলে ফেলি স্যার হ্যাজ বিন বা হ্যাভ বিন তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হলে তো এখানে ভার্বের পর আইএনজি থাকা লাগতো এবং সিন্স বা ফর থাকা লাগতো, এই ধরনের তো কোনো কিছু নাই। এখানে বিনটাই মেইন ভার্ব। ইয়েস, বিনটাই মেইন ভার্ব এবং এটা ভি3 হিসাবে বসেছে, হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলি, এইগুলো একটু জানবেন, দেখবেন আপনার অতীতের কথা মনে পড়বে যে আমরা এগুলো জানিনি আর এখন জানতে পারছি, তুলনাটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই জায়গাগুলো জানিনি বিধায় আমরা কিন্তু ভালোভাবে কথা বলতে পারি না, লিখতে গেলেও ভুলভাল লিখে ফেলি। তো এই যে জায়গাটা দেখালাম, যেখানে এখানে আরো কিছু আছে, এগুলো আমরা একটু পড়বো, পড়ে নিব। তারপরে পরবর্তীতে কি রয়েছে, পরবর্তীতে জাস্ট আজকে নাউনটা মোটামুটি এইটুকু বুঝালাম। তো শেষে আর কয়েকটা আমি একটু পড়ে দেই। কাউন্টেবল নাউন কে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, কাউন্টেবল নাউন কে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। যেমন আই হ্যাভ টু পেন্স, পেন মূলত কাউন্টেবল নাউন, এটাকে প্লুরাল করা যায় আই হ্যাভ টু পেন্স। আর আনকাউন্টেবল নাউনকে কখনোই প্লুরাল করা যায় না, যেমন আই নিড ফার্নিচার, সেটা ইনকারেক্ট, বলতে হবে আই নিড ফার্নিচার। কখনো বলা যাবে না আই নিড ফার্নিচার্স অথবা আই উইল বাই সাম ফার্নিচার্স ইন দিস ঈদ ফেস্টিভ্যাল, এই ঈদে আমি কিছু ফার্নিচার্স কিনবো, এটা হবে না, আই নিড সাম ফার্নিচার। কাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে। কাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে। বয়েজ আর ক্রেজি টু হ্যাভ ইট, এ বয় ইজ কামিং,
অর্থাৎ এখানে বয়েজও দেওয়া যায়, বয়ও দেওয়া যায়, কারণ এটা কাউন্টেবল নাউন। বয়, বয়েজ, পেন, পেন্স। পেন তো গণনা করা যায়, তাই প্লুরাল করা যায়। আর আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সর্বদাই সিঙ্গুলার থাকবে, মনে রাখবেন, যেগুলো গণনা করা যায় না আনকাউন্টেবল, এরপরে ভার্ব সর্বদা সিঙ্গুলার থাকে। ইনকারেক্ট একটা বিষয় আছে, ইনফরমেশন হ্যাভ বিন প্রোভাইডেড, তথ্য প্রোভাইড ভাগ করে দেওয়া হয়েছে। তো ইনফরমেশন কখনো হ্যাভ বিন হবে না, ইনফরমেশন হ্যাজ বিন হবে। হ্যাভ বিন কিন্তু এখানে প্লুরাল হয়, এটা কখনো প্লুরাল হবে না, হবে হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার হবে। হ্যাভ কিন্তু প্লুরালে বসে, মনে রাখবেন, দে হ্যাভ, উই হ্যাভ। আর হ্যাজ বসে একজনের বেলায়, করিম হ্যাজ, রহিম হ্যাজ, তারপরে শি হ্যাজ। নাউন সবসময় সিঙ্গুলার হবে, ওই জন্য ওইটা হ্যাজ বসেছে। 100% শিওর, আপনি সঠিক বলেছেন। অর্থাৎ এই যে বিষয়টা আমরা এখানে দেখলাম যে কিভাবে কোনটা সিঙ্গুলার হয় কোনটা প্লুরাল হয়, কাউন্টেবল কি আনকাউন্টেবল কি, এটা আমরা মোটামুটি দেখে এসেছি। তো আমরা আরো কিছু আর বিষয় একটু দেখবো। এখানে একটু কথা ছিল স্যার, এই যে আমার মাঝে মাঝে লিখতে যে প্রবলেম হয় যে আই হ্যাভ টু পেন্স, এই যে আমি যে টু লিখলাম, টু লেখার পর আবার পেন কে প্লুরাল করবো কিনা, এরকম অনেক রিপোর্ট করতে গেলে অনেক সময় যে টু তো লিখছি, তাহলে আবার ওই নাউনটাকে না, আবার ইয়ে এটা করবো এটা কিনা, প্লুরাল প্লুরাল করা করবো। যাবে তো। দেখেন এখানে পেন মানে হচ্ছে কলম, তো কয়টা কলম? 2 পেন্স, 3 পেন্স। আমার একটি জামা আছে, আই হ্যাভ 1 শার্ট। আমার 10টি জামা আছে, আই হ্যাভ 10 শার্টস। আই হ্যাভ 10 শার্টস, এখানে প্লুরাল করা যাচ্ছে। শার্ট তো গণনা করা যায়। যেমন এই যে এখানে দেখেন বয়েজ, এই যে কাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। বয়েজ আর ক্রেজি, অথবা এ বয় ইজ কামিং, এখানে এ বয়ও করা যায়। এখানে ওইটা আপনি মনে রাখবেন যে ওইটা কিন্তু আবার ইসে চলে গেল, সিঙ্গুলার প্লুরালে চলে গেল। যে যেমন পেন পেন্স, টয় টয়েজ, বয় বয়েজ। তো এখানে যদি বলা হয় 10 জন বালক, তাহলে 10 বয়েজ, 10 বয় হবে না। এই সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে ওই জায়গাটা একটু মনে রাখতে হবে, প্লুরাল হলে ওখানে প্লুরাল করে দিতে হবে। তা আমার মনে হয় উনি সম্ভবত এটা বলতে চাচ্ছিল, টু থ্রি উল্লেখ করার পরে মানে পরে কি এস যোগ হবে কিনা, হ্যাঁ, তো এস থ্রি যোগ হবে বয়, কিনা। দেখেন 3 বয় হবে না, 3 বয়েজ হবে। ঠিক আছে, ওখানে প্লুরাল করতে হবে। যেহেতু তিনটা, তো 3টা বালকেরা, 3টা ছেলেরা, 3টা জামা, এইভাবে আর কি বলা যাবে। তো দেখেন আমরা এই জায়গা, একের অধিক হইলেই তো স্যার লাগাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ, একের অধিক হইলেই তখন আপনি লাগাতে পারবেন, এটা অবশ্যই শিওর। তো দেখেন আমরা এই জায়গাটাতে একটু ছিলাম গত ক্লাসে, যেভাবে প্রেজেন্টেশন প্রথম ক্লাস থেকে আমরা শুরু করেছিলাম, তো সেই জায়গাটাতে আমরা আজকে আবারও একটু চলে যাব। প্রেজেন্টেশন নেওয়ার বেলায় আমরা কি কি শব্দগুলো, কি কি সেন্টেন্স বলবো, এটা আপনাদের সবার মনে আছে। তো এই বিষয়গুলো মনে রেখে আমরা কথা বলা শিখবো। কি কথা বলবো আমরা? আমি যদি বলি ইনস্ট্যান্টলি আজকে আমাদের মোবাইল ফোনের উপরে কথা বলতে হবে, দ্য মেরিটস অফ ডিমেরিটস অফ মোবাইল ফোন। অথবা যদি বলা হয় এখন গ্রীষ্মের সময় এসে যাচ্ছে, প্রচুর পরিমাণে ঢাকা শহরে অল বাংলাদেশে লোডশেডিং হতে থাকবে। ইদানিং হয়তো একটু কম রয়েছে, এটা আরো যখন দিন যাবে গরম পড়বে তখন বাড়বে। এই লোডশেডিং এর উপরে কথা বলতে হবে। তো কথা বলার আগে আমাদের কি করতে হবে? আমাদেরকে টেন্স ঠিক রাখতে হবে, মডাল, সেমি মডাল, প্যাসিভ, এইগুলো একটু ঠিক রাখতে হবে। স্টার্টিং সিস্টেম অন, গুড আফটারনুন এভরিওয়ান, বা গুড ইভিনিং এভরিওয়ান, গুড মর্নিং, আপনি যে টাইমে দাঁড়িয়ে কথাটা বলছেন সেটা বলবেন। হাউ আর ইউ, দিস ইজ রুমা বেগম, বা এখানে যার যার নাম বলবেন। আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর মিস্টার প্রসেন স্যার ফর গিভিং মি সাচ আ চান্স টু সে a few words about the selected topic in front of you. Today's topic is about load shedding. অনেক কিছু বলতে পারেন। সিস্টেম 2 তে রয়েছে, ডিয়ার স্যার, আই এম গিভিং ইউ থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি, গুড ইভিনিং, হ্যাভ, হোপ ইউ আর কোয়াইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। মাই নেম, এখানে নাম বলতে হবে। আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ। নাও আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেস টপিক। দেখছেন, এইভাবে বিভিন্ন ভাবে শুরু করে তারপর কিন্তু আমাদের কথা বলা শুরু করতে হবে। এই প্রেজেন্টেশনটা দিতে হবে। প্রেজেন্টেশন দেওয়ার পরে আমরা এই জায়গাগুলোতে একটু চলে যাব। আপনারা তো এখানে প্রত্যেকেই অনেকটা এগিয়ে রয়েছেন, এই জন্য এই ক্লাসগুলো কিন্তু, এই যে দেখেন এখানে বাংলা টু ইংলিশ প্যাসেজ ট্রান্সলেশন, অন্য ব্যাচে কিন্তু এগুলো অন্তত 1 মাস পরে গিয়ে দেখাই। কিন্তু আমরা এখানে সবাই দ্রুত কথা বলতে চাচ্ছি, এই জন্য কিন্তু এই জায়গাটা আমরা কভার করব। কিভাবে করব? এইগুলো ঠিক করতে হবে। এই যে আমার নাম রাজু, মাই নেম ইজ রাজু। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, গত ক্লাসে এটা আমি দেখিয়েছিলাম। আজকে নতুন একটা বিষয় আমরা একটু বলবো, যেমন আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। এখানে কেউ বলতে পারবেন এই ট্রান্সলেশন গুলো কি হবে? জীবন শেখ। বা আপনারা যে কেউ একটু বলেন, একটু ট্রান্সলেট করেন, ভুল হলে স্যার আমি আমি ভুলটা বলি, দেখিয়ে দিব। হ্যাঁ, স্যার, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। উই উই গো টু স্কুল এভরি মর্নিং। স্কুলে পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা করি, এবং উইথ স্টাডি, উইথ প্লে গেমস। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালনা করেন।
our teacher, our teacher, our teachers our teachers, সঠিক পথেটা কি? guide us, আমাদেরকে our পরিচালিত করে in the right direction. direction. হুম আমাদের স্কুলে সবসময় নিয়ম মেনে চলা হয়। রুলস is followed in our school. Rules is always followed in our school. হুম নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। হুম broken if broken the rules given if দেখেন আমি একটু broken the হেল্প করি। rules, হ্যাঁ ভালো বলতেছেন, এটা আমাদেরকে এইভাবে সাজানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, চেষ্টা করলে দেয়ার ইজ নাথিং উইদাউট ইফোর্টস। আপনি তখনই হেরে যাবেন যখন কোনো কাজ আপনি করা থামিয়ে দিবেন, কিন্তু আপনি যতক্ষণ চেষ্টা করবেন কেউ কিন্তু আপনাকে ব্যর্থ করতে পারবে না। এইভাবে চেষ্টা করতে হবে, প্রত্যেকেই চেষ্টা করবেন। এখানে একজন কথা বলবে আর একজন বলবে না, তা হবে না, তা হবে না। প্রত্যেকে পার্টিসিপেট করবেন যদি সুযোগ থাকে। আমি তো বলেছি 1 ঘন্টা আমাকে দিবেন, ভবিষ্যতে অনেক ভালো কিছু আমি উপহার দিব। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। দেখেন, সব সময় রুলস আর অলওয়েজ ফলোড। এই বাক্যগুলো প্যাসিভ মুডে করেছি। এখানে কি বললাম? রুলস rules আর are অলওয়েজ ফলোড। এই যে রুলস এর পরে আর বসিয়েছি, প্যাসিভ মুড। রুলস আর অলওয়েজ ফলোড, অলওয়েজটা শেষে দিলেও হয়। রুলস আর ফলোড ইন আওয়ার স্কুল, রুলস আর ফলোড ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। এখানে কিন্তু বাংলাটা যেভাবে রয়েছে আমরা কিন্তু ঠিক সেভাবে সাজাতে পারবো না। কেন পারবো না? এটা একটা সাহিত্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা। হুবহু যেভাবে এটা থাকবে আমরা কিন্তু সেভাবে সাজাতে পারবো না। কেন সাজাতে পারবো না? কারণ এটা এইভাবে যদি আমরা সাজিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা হবে। কি সমস্যা হবে দেখেন, আপনারা অনেকে একটু সাউন্ড আসতেছে, মিউট করলাম। নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। কাদেরকে দেওয়া হয়? কারা নিয়ম ভঙ্গ করে? কোনো কর্তা রয়েছে? নেই। তো প্রথমে যদি সাবজেক্ট বা কর্তা না থাকে সেটা আমরা প্যাসিভ মুডে করব। কি বলা হচ্ছে? রুলস আর ফলোড ইন আওয়ার স্কুল অলওয়েজ। আমাদের স্কুলে সর্বদা নিয়ম কানুন ফলো করা হয়। আমাদের স্কুলে নিয়ম মেনে চলা হয়। নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। ইফ রুলস আর ব্রোকেন, এটার বাংলাটা কি দাঁড়ালো? যদি নিয়ম ভঙ্গ করা হয়। ইফ রুলস আর ব্রোকেন, যদি নিয়ম ভঙ্গ করা হয়। পানিশমেন্টস আর গিভেন, সাজা দেওয়া হয়। পানিশমেন্টস আর গিভেন, কি বললাম? যদি নিয়ম ভঙ্গ করি তাদেরকে, মানে যদি কেউ নিয়ম ভঙ্গ করে তাদেরকে সাজা দেওয়া হয়। এখানে একটা ইফ ক্লজ আনতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স করাবো আর কয়েকদিন পর, তখন বুঝতে পারবেন যে ইফ রুলস আর ব্রোকেন পানিশমেন্টস আর গিভেন, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। অর্থাৎ প্রথমে যদি প্রেজেন্টে বলেন। স্যার এবার বলা তাহলে গিভেন পানিশমেন্ট হয় এনিওয়ান ব্রোকেন দ্য রুলস। ওটাও বলা যাবে, এটা আপনি সামনে পিছিয়ে আনতে পারবেন, আপনার ভাবটা ঠিক থাকলে হচ্ছে। ওই যে বলেছিলাম না যে আমি একজন ছাত্র, এই বাক্যে ভার্ব কোথায় গেল? তো এখানে বাংলাটা যেভাবে রয়েছে ইংরেজি সেভাবে করা যাবে না। আমি একজন ছাত্র, এটা ট্রান্সলেশন গিয়ে দাঁড়ায় আই এ স্টুডেন্ট, কিন্তু এখানে ভার্ব আছে? নেই। আর ভার্ব ছাড়া কোনো ইংরেজি বাক্য হয় না, বাংলা বাক্য হয় না। তো আমি একজন ছাত্র, এখানে মনে মনে একটা এইভাবে ধরে নিতে হবে, একটা ভার্ব আনতে হবে। আমি হই একজন ছাত্র, আই অ্যাম আই স্টুডেন্ট। এখানে ওই যে হই, হই শব্দের ইংরেজি হচ্ছে অ্যাম, অ্যাম মানে হই বা আছি। দেখেছেন? তাহলে বাংলাটা যেভাবে সাজানো ইংরেজিটা হুবহু সেভাবে হয় না। ওই বাংলাটা ঠিক রাখার জন্য একটি ব্যতিক্রম ভাবে আমাকে ইংরেজিটা করতে হয়। নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। ইফ রুলস আর ব্রোকেন, যদি নিয়ম ভঙ্গ করা হয়। পানিশমেন্টস আর গিভেন। ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। ইট ইজ হোপড দ্যাট ইন ফিউচার এভরিওয়ান উইল ডু এভরিওয়ান উইল ওয়ার্ক ইন গুড প্রফেশন। ইট ইজ হোপড দ্যাট, এটা আশা করা যায় যে, এভরিওয়ান উইল ওয়ার্ক, প্রত্যেকে কাজ করবে, ইন গুড প্রফেশন, ভালো পেশায়, ইন ফিউচার, ভবিষ্যতে। ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। কি হবে? থ্রু গুড ডিডস, ভালো কাজের মাধ্যমে সোসাইটি ক্যান বি ইমপ্রুভড। দেখেন, ক্যান থাকলে ক্যান বি বসে, ক্যান থাকলে কি বসে? ক্যান বি। এটা কিসের নিয়ম? যখন ভয়েস চেঞ্জ করাবো, ভয়েস চেঞ্জ করতে গেলে ক্যান থাকলে ক্যান বি বসে যায়। তো এখানে কি বলা হচ্ছে? ভালো কাজের মাধ্যমে
সমাজকে উন্নতি করা সম্ভব। থ্রু গুড ডিডস সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, অর্থাৎ ভালো কাজের মাধ্যমে সোসাইটি অর্থাৎ সমাজকে ক্যান বি ইমপ্রুভড, উন্নতি করা যেতে পারে। কারা করে? আমি বা আপনি বা কোনো নির্দিষ্ট স্পেসিফিক কোনো পার্সন করে? নো। তো এই ধরনের কোনো নাম না থাকলে, কর্তা না থাকলে, ওই অবজেক্টকে কর্তা ধরে ভয়েস চেঞ্জ করতে হয়, প্যাসিভ মুডে করতে হয়। আমি ভাত খাই, এখানে আমি ওই প্রথম বাক্যে ভাত অবজেক্ট ছিল না, অবজেক্ট অর্থ কর্ম, ওইটাকে প্রথমে নিয়ে এসে সাবজেক্টের জায়গায় বসাবো। রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। তো এই যে জায়গাগুলো, এটা আমরা একটু দেখবো। এখানে ট্রান্সলেশন গুলো একটু অ্যানালাইসিস করে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিয়েছি। দেখেন কি দেখিয়েছি। টেন্স, এখানে কোনটা কোন টেন্স, উপরের যে বাক্যগুলা, এই যে উই গো টু স্কুল এভরি মর্নিং, এমন একটা কথা লিখেছি না, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, ওইটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স। আরো একটা প্রেজেন্ট সিম্পল টেন্স রয়েছে, রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল। কিভাবে বুঝবেন প্রেজেন্ট টেন্স? এখানে আর রয়েছে, আর এখানে যদি ওয়াজ বা ওয়ার থাকতো তাহলে এটা পাস্ট সিম্পল টেন্স হতো। এখানে প্যাসিভ মুডেরও ব্যবহার করেছে, এই দেখেন, রুলস আর অলওয়েজ ফলোড, রুলস আর অলওয়েজ ফলোড গিভস ইম্পর্টেন্স টু দ্য অ্যাকশন ফলোইং ইউজ রাদার দ্যান টু দ্য অ্যাকশন। পানিশমেন্টস আর গিভেন, এখানেও কিন্তু প্যাসিভ মুড। ইট ইজ হোপড দ্যাট, এটা আশা করা যায় যে, প্যাসিভ ব্যবহার করেছি, মডাল ভার্ব ব্যবহার করেছি। সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, এখানে ক্যান হচ্ছে একটা মডাল ভার্ব। 18টি মডাল ভার্ব রয়েছে, ভার্বের যখন মডালের পার্ট করাবো তখন আমরা বুঝবো। তো এই যে আমি বুঝাতে চাচ্ছি প্যাসেজ ট্রান্সলেশন, নিচে আরো একটি প্যাসেজ রয়েছে, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। এগুলা যখন অফিসে বসে থাকবেন, অবসর সময় বাসায় থাকবেন। হ্যাঁ বলেন বলেন প্লিজ। স্যার ওই যে হচ্ছে যে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্যার, ওইটা স্যার একটু হচ্ছে উপরের দিকে যদি স্যার একটু যান। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা এইটাই হচ্ছে যে বুঝতে পারলাম না স্যার, এটা কন্টিনিউয়াস আমরা তো জেনেছি যে আইএনজি হবে ভার্বের সাথে, স্যার যদি একটু প্লিজ। কোথায় জানো? ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, থ্রু গুড ডিড সোসাইটি ক্যান বি ইমপ্রুভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। না, এটা তাহলে এখানে আমাদের ভুল মিসপ্রিন্ট হয়েছে, এটা তো এটা কন্টিনিউয়াস হবে না। হ্যাঁ, থ্রু গুড ডিড সোসাইটি ক্যান বি, না না না, এটা হচ্ছে মাঝে মাঝে মিসপ্রিন্ট হয়ে যায়। এটা হচ্ছে সোসাইটি ক্যান বি, এটা হচ্ছে প্যাসিভের একটা ব্যবহার, প্যাসিভ মুডে আছে। সোসাইটি ক্যান বি ইমপ্রুভ, যেমন আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি, এটার ভয়েস সেন্স কি হবে? প্রথম বাক্যে যেহেতু ক্যান রয়েছে, প্যাসিভে ক্যান বি হবে। আই ক্যান ইট রাইস, রাইস ক্যান বি ইটেন বাই মি, রাইস ক্যান বি ইটেন বাই মি। এখানেও ঠিক তদ্রূপ তাই, সোসাইটি ক্যান বি ইমপ্রুভড, অর্থাৎ সমাজ মানে পরিবর্তন হতে পারে, সমাজ ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব, ক্যান বি ইমপ্রুভড। তো দেখেন এখানে আমরা আরো কয়েকটি প্যাসেজ দিয়েছি, এই শীটে অনেকগুলো প্যাসেজ রয়েছে। এইগুলো অবসর সময়ে নিজেরা একটু চেষ্টা করতে হবে, পারলে ফোনে রেকর্ড করে আমাকে পাঠাবেন, ভুলগুলো আমি বলবো। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, দেয়ার ইজ আ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ, স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। দ্য স্কুল ইজ সিচুয়েটেড দ্য অন কর্নার অফ আওয়ার ভিলেজ, প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়। এভরিডে মর্নিং বা এভরি মর্নিং দ্য স্টুডেন্টস গো টু স্কুল, স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। ম্যানি রুলস আর ফলোড এট দ্য স্কুল। দেখেছেন তো, এই বাক্যগুলো আমরা একটু ট্রাই করব। এগুলো করলে কি হবে, আমরা টেন্স পারি কিনা, কোন জায়গাটায় আপনি বেঁধে যাচ্ছেন সেই জায়গাটায় গিয়ে আমি কিন্তু একটু বুঝিয়ে দিব। আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, তবে অনেক সময় পরিবেশ দূষণ করা হয়, মানুষদের সচেতন করা প্রয়োজন। তারপর কি বললাম, এগুলো একটু পড়েন, একজন বাংলাগুলো একটু পড়েন। স্যার আমি পড়বো। অবশ্যই। আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, তবে অনেক সময় পরিবেশ দূষণ করা হয়, মানুষদের সচেতন করা প্রয়োজন। যদি সচেতনতা বাড়ানো যায় তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব। সবাই মিলে কাজ করলে পরিবেশ রক্ষা করা হবে, ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। অনেক সুন্দর, থ্যাংক ইউ। দেখেন এই যে থ্যাংক ইউ না, থ্যাংক ইউটা আমি একটু ব্যাখ্যা করি। থ্যাঙ্কস এভাবে আপনাকে বলতে পারি, থ্যাঙ্কস। থ্যাংক ইউ এটাও বলতে পারি, থ্যাংক ইউ আপনার নামটা জুড়ে দিলাম এখানে, থ্যাংক ইউ অল, থ্যাংকস এ লট। অথবা সুন্দর একভাবে বলা যায় থ্যাংকস এ মিলিয়ন, দেখবেন অনেকে এটা ইউজ করে, থ্যাংকস এ মিলিয়ন। থ্যাংক ইউ সো মাচ, মেনি মেনি থ্যাংকস, মেনি মেনি থ্যাংকস। অথবা এক বাক্যে বলতে পারি ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, থ্যাংকস এ লট, ইটস আ প্লিজার। বিভিন্ন ভাবে কিন্তু এগুলো বলা শিখতে হবে আমাদের। আমরা অল্প অল্প করে বলবো, এখানে আমাদের প্রধান উদ্দেশ্য কিন্তু আমরা কথা বলবো।
জনটাকে প্লেজার হয় না প্লেজার হয়? প্লেজার হ্যাঁ প্লেজার, এটা দেখবেন ওই মোবাইল ডিকশনারিতে সার্চ দিয়ে ওখানে স্পিকার বাটনে চাপ দিবেন, এটা চলে আসবে প্লেজার। এটা বিভিন্ন রকম আবার সাউন্ড আছে এখানে। এই ব্রিটিশ অ্যাকসেন্টে একরকম ওরা বলে, আমেরিকান অ্যাকসেন্টে এইভাবে বলে, বিভিন্ন ভাবে কিন্তু এইগুলো কথাগুলো আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। আমরা কারো যদি মনোযোগ আকর্ষণ করতে চাই, আপনাদের যখন আমি কথা বলি অনেক সময় আমরা এটা বলতে পারি এক্সকিউজ মি, যদি কিছু মনে না করেন, এক্সকিউজ মি প্লিজ, আমরা এটাও বলতে পারি। পার্ডন মি, অনেক ফরেনাররা এটা বলে, পার্ডন মি প্লিজ। লিচেন টু মি প্লিজ, লিচেন টু মি। লুক অ্যাট মি, আমি এভাবে বলতে পারি আপনাদের যখন মনোযোগ অন্যদিকে চলে যায়, লুক অ্যাট মি, লুক হেয়ার, হ্যালো মিস বা হ্যালো মিসেস, হ্যালো মিস্টার, এভাবেও আমরা বলতে পারি। প্রচুর পরিমাণে এগুলো আমি শিখাবো, আস্তে আস্তে আপনাদেরকে এগুলো ধারণা দিব। এগুলো কথা বলতে থাকলে দেখবেন একটা সময় জড়তাটা চলে যাবে। আমি যদি কাউকে প্রশ্ন করি হু ইজ রিডিং, কে পড়ছে, বা হু ক্যান রিড, তো বলতে হবে যে স্যার আমি পড়তে পারি, আই ক্যান রিড, বা আনিকা ক্যান রিড। হুম। হু ইজ রিডিং, আনিকা ইজ রিডিং। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছিলে, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আপনাকে প্রশ্ন করলাম যে হোয়ার আর ইউ গোয়িং ইয়েস্টারডে, হোয়ার হোয়ার ইউ গোয়িং, প্রেজেন্ট টেন্সে হলে হোয়ার আর ইউ গোয়িং। হোয়াট আর দে ডুইং, এখানে ডাব্লিউএইচ যে ব্যবহারটা, অর্থাৎ হট, হোয়েন, হোয়ার, হাউ, এই ডাব্লিউএইচ এর ব্যবহারটাও কিন্তু আমাদেরকে খুব করে জানতে হবে। এটা জানলে আমরা ভালোভাবে ইংরেজিতে প্রশ্ন তৈরি করতে পারবো। প্রশ্ন তৈরি করাটাই কিন্তু মেইন ব্যাপার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমার একটু প্রবলেম হয়েছে আজকে, ইমার্জেন্সি কংক্রিট আছে সাইডে, এই জন্য সাইডে আসছি আর কি। আমি রিপ্লাই দিচ্ছি না কারণ পাশে আসছি। থ্যাংক ইউ। ওই শব্দ আমার জন্য অনেকের ডিস্টার্ব হবে। আমি এমনি হেডফোন দিয়ে শুনতেছি, সাইডে আছে এই জন্য রিপ্লাই করতে পারতেছি না স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো অন্যান্য ক্লাসে তো আপনি করেন আমি জানি, আজকে একটু সমস্যা হয়েছে, এটা কোনো ব্যাপার না, আমি এটা মানিয়ে গুছিয়ে নিচ্ছি। যখন ফ্রি থাকবেন কথা বলবেন। আমি এখানে অনেকেই দেখেন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আমাদের ব্যাচে ক্লাস করে। অনেকে গাড়িতে ড্রাইভ করতে করতে যায় ক্লাস করে, তখন ওই কানে হেডফোন লাগিয়ে আমার কথাগুলো শুনতে শুনতে চলে যায়। তো এটাও কিন্তু একটা লাভ হবে, ঠিক আছে। আর যখন সুযোগ থাকবে তখন পার্টিসিপেট করবেন, ডিরেক্টলি কোশ্চেন করবেন, ইট ডাজ নট ম্যাটার। তো আজকে আপনি স্যার আমি যেভাবে পারেন। কোশ্চেন করবো। হ্যাঁ করেন। স্যার আমরা এই গ্রুপে মানে কতজন আছি এখানে স্টুডেন্ট? মাত্র 5 জন রয়েছেন, তাও একজন ক্লাস করে না রেগুলার, 4 জন রয়েছে, এই দেখেন আমি দেখাচ্ছি এখানে। এখানে একজনের নাম সম্ভবত 2বার, মানে যে দুটো আইটি রয়েছে আমাদের, ফাতেমা মঞ্জুরি। তো এখানে রয়েছে হচ্ছে জীবন শেখ আর মাকসুদা খানম, বিলকিস বেগম। আপনারা 3 জন না 4 জন একসঙ্গে ভর্তি হয়েছেন, সেই কয়জন, আর উপরে রয়েছেন জীবন শেখ, আর কেউ না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার আপনি নিউ, আজকে আমার সেকেন্ড ক্লাস স্যার। ও আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখেন আমরা এই যে জায়গাটা কিভাবে আমরা নিজেদেরকে তুলে ধরতে পারি সেভাবে আমরা প্রেজেন্টেশন দেওয়া শিখতেছি। তো আমরা এই প্রেজেন্টেশনটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। যে আজকে যদি আমি বলি যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, অথবা টক অ্যাবাউট দ্য মোবাইল ফোন, এটা কেউ বলতে পারবেন? মোবাইল ফোন সম্পর্কে একটু বলা যাবে? আমরা আজকে কিন্তু নাউনটা ভালো করে শিখলাম, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, এবং কেবল আমরা দেখলাম যে কিভাবে কেবল কি একটা বিষয় যেন দেখে আসলাম, ও প্যাসেজ অ্যানালাইসিস, বাংলা থেকে ইংরেজিতে কিভাবে করতে হয়। এবং শেষের দিকে আমরা একটু প্রেজেন্টেশন নিব। প্রত্যেকদিন ক্লাসে গ্রামার আইটেম থাকবে, প্রেজেন্টেশন থাকবে। তো কেউ কেউ কি বলতে পারবেন কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে ইন্ট্রোডিউস ইউরসেলফ, অথবা ডেইলি রুটিন? ডেইলি রুটিনটা বলা যাবে? এটা কিন্তু খুবই সহজ একটা বিষয়, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেন, এই ডেইলি রুটিনটাও খুব ইজি একটা বিষয় কিন্তু। স্যার বলতে পারবো। অবশ্যই। দেখেন এখানে ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটাও কিন্তু আপনারা বলতে পারেন। ডেইলি অ্যাক্টিভিটিস রয়েছে, এই যে ডেইলি অ্যাক্টিভিটিস দেখে দেখেও বলতে পারবেন। তো প্রথমে আমি এই শীটটা পাঠিয়ে দিব, গত ক্লাসেও দিয়েছিলাম, আজকেও দিব। এই সেন্টেন্স গুলো মুখস্থর মতো করে করে ফেলবেন। এই যে প্রথমে স্টার্টিং করতে হয় কিভাবে, স্টার্টিং সিস্টেম 1, স্টার্টিং সিস্টেম 2, স্টার্টিং সিস্টেম 3, যে কোনো একটি মুখস্থ করবেন। শেষটা নামাবেন কিভাবে, কথা বলা শেষ হয়ে গেলে, দ্যাটস অল ফ্রম মাই সাইডস, আমার তরফ থেকে এতটুকুই ফর দ্য টাইম বিং, আজকের এই সময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স। Hope the conversation will help us for our future life. We will meet with another same interesting topic again. Stay well. Till then, আল্লাহ হাফেজ। একেবারে শেষে সংক্ষেপে যদি বলতে চান এক বাক্যে এইভাবে বলবেন, দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। তো এখানে আপনারা যে কেউ একটু কথা বলেন প্লিজ। প্রথমে একটু জড়তা থাকতে পারে, আমি ওটা ঠিক করে নিব, বলেন। স্যার আমি বলবো। হ্যাঁ অবশ্যই। In the very beginning, Yes. the artist thanks to the honorable moderator for giving me a chance to say something before you. Yes. Hi everyone. Good evening.
My name is Sheila. Almost of the speakers has already described about the selected topic. Now I also want to add some new items on the topic. ওকে, এখন টপিকটা বলবো। হ্যাঁ টপিকটা এইভাবে শুরু করবেন যে ডিয়ার অডিয়েন্স, তারপরে বলতে হবে যে ডিয়ার অডিয়েন্স, নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট মোবাইল ফোন অর ইন্ট্রোডিউস মাই সেলফ। বলেন আপনি যে বিষয়টা Now বলতে চাচ্ছেন। going to everyone, and now I am going to say something about my daily life. My daily life, I get up early in the morning every day. I brush my teeth and then I wash my face and take ablution for perform Fajr prayer. After that, I do some morning exercise. Then I refresh myself and take my breakfast. Then I get ready to go to office. I reach to office at 9:30. Then I start doing my work. That all about my daily activities. Thanks for patience hearing. থ্যাংক ইউ ফর ইউর নাইস প্রেজেন্টেশন, থ্যাংকস এ লট। এইভাবে চেষ্টা করতে হবে। আজকে একটু বেঁধে বেঁধে গিয়েছে, পরের ক্লাসে দেখবেন এটা থাকবে না, পরের ক্লাসে আরো ক্লিয়ার হবে। এভাবে বলতে বলতে কোনো একটা সময় দেখবেন ফ্লুয়েন্সি চলে আসছে খুব বেশি পরিমাণে, তখন আপনার বাংলা থেকে ইংলিশটা আরো বেশি ইজিলি আপনার মুখ থেকে বের হবে ওয়ার্ড গুলা। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট। রুমা, আপনি কিছু বলবেন প্লিজ? স্যার কোনটুকু বলবো? এই যে এখন যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা? হ্যাঁ হ্যাঁ, এইটা তো একটু বলতে পারবেন। হ্যাঁ, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা। Assalamu alaikum. Good afternoon, you all. This is Ruma Begum before you. I am really glad to share my feelings. I will try to say something about my daily activities. I get up early in the morning every day. I brush my teeth, then I wash my face and take ablution for perform Fajr prayer. After that, I do some morning exercise. Then I refresh myself and take my breakfast. Then I get ready to go to office. I reach to office at 9:30 a.m. Then I start doing my work. That's all about my daily activities. Thanks for patience hearing. থ্যাংক ইউ, অনেক সুন্দর বলেছেন। আপনার প্রোনাউন্সিয়েশন গুলো খুব ক্লিয়ার। পারবেন, আপনি অবশ্যই পারবেন। গ্রামারটা একটু শিখে যান, তাহলে এইভাবে স্পোকেন করতে করতে প্রত্যেকদিন আমরা আজকে দেখেন এই যে প্যাসেজ ট্রান্সলেশন, এটা কিন্তু পাঠিয়ে দিব যে সেন্টেন্স বাংলায় দেওয়া থাকবে, এখান থেকে আপনাকে ইংলিশে কনভার্ট করতে হবে। এগুলো একটু সময় দিবেন, 30 মিনিট, মাত্র 30 মিনিট। আমার এই শীটটা বা আমার এই ক্লাসটা নিয়ে 24 ঘন্টার ভিতরে মাত্র 30 মিনিট, 1 ঘন্টা, যদি কেউ তার বেশি পারেন আরো ভালো, কম পারলে কমপক্ষে 30 মিনিট সময় দিবেন। দেখবেন এই জায়গাটা দ্রুত কভার করতে পারবেন। এবং এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এর পিছনে